আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু অনুপ্রেরণা একাডেমি। আশা করি সকল শিক্ষার্থীরা অনেক ভালো আছো। আজকে আমরা আলোর প্রতিফলনের দ্বিতীয় অংশটা দেখব। তো এর আগের ক্লাসে আমি প্রথম অংশটা দিয়েছি। তোমরা যারা প্রথম অংশটা দেখো নাই, অবশ্যই প্রথম অংশটা আগে দেখে নিবা, তাহলে এই অংশটা বুঝতে তোমার অনেক সুবিধা হবে। তো এই অংশের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, প্রথমে আমরা দেখব অবতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। তো এর আগে আমরা দেখেছি সমতল এবং উত্তল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। এবারে আমরা দেখব অবতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। এরপরে আমরা দেখব গাণিতিক সমীকরণ, অর্থাৎ এই অধ্যায়ের কি কি গাণিতিক টার্মস থেকে প্রশ্ন আসে সেগুলা। এরপরে দেখব আমরা বিবর্ধন, এবং লাস্ট আমরা দেখব দর্পণ এবং বা আয়নার ব্যবহার। তো প্রথমেই এখানে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে এই অধ্যায়ের সৃজনশীল উত্তর করার জন্য, এগুলাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। যেমন দেখো, এখানে অবতল দর্পণে প্রতিবিম্ব সব থেকে বেশি প্রশ্নে আসে গ এবং ঘ নাম্বারে। তারপর গাণিতিক সমীকরণ থেকে প্রশ্ন আসে, বিবর্ধন থেকে প্রশ্ন আসে। তো এগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো ইনশাআল্লাহ এই ক্লাসটায় তোমার সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। তো প্রথমেই আসি, অবতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। তো এখানে একটা অবতল দর্পণ আঁকছি আমি। অবতল দর্পণের এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এগুলো আগেও পড়ানো হয়েছে, তারপরেও একটু টাচ দিয়ে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে দর্পণ, এবং এই বিন্দুটাকে আমরা মেরু বলতে পারি। এই যে অক্ষটা আছে এটাকে বলা হয় প্রধান অক্ষ। এবং এই দর্পণে কিভাবে আলো গমন করবে, অর্থাৎ কিভাবে সে আসবে, আপতিত হবে এবং কিভাবে প্রতিফলিত হবে, সেটা আমরা দেখি। তাহলে এখানে তিন ধরনের তিন ধরনের স্টেপ হতে পারে। কি রকম? একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে আসতে পারে, এটা প্রধান অক্ষ। তাহলে ধরলাম এখানে আমি একটা যদি লক্ষ্যবস্তু যদি দেই, তাহলে এই লক্ষ্যবস্তু থেকে একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হতে পারে। যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে, তাহলে সেই আলোটা এই ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। এটা একটা কন্ডিশন। এরপর এই জিনিসটাই আবার যদি আমরা উল্টা করি, দেখো, অর্থাৎ প্রধান অক্ষ দিয়ে আসছে, ফোকাস দিয়ে গেছে। এখন যদি আমি এই ফোকাস দিয়ে আলোটাকে ফেলি, তাহলে সে কি করবে? এই প্রধান অক্ষের সমান্তরালে সে প্রতিফলিত হয়ে চলে যাবে। অর্থাৎ একই জিনিস। তাহলে এদিক থেকে আসলে এদিকে যাবে, এদিক থেকে গেলে ওদিকে যাবে, একই কথা। আরেকটা হচ্ছে যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, অর্থাৎ এই দিক দিয়ে, অর্থাৎ এই কেন্দ্র দিয়ে যদি দর্পণে আপতিত হয়, তাহলে আবার ঠিক একই পথে সে পেছনের দিকে, অর্থাৎ প্রতিফলিত হয়ে চলে যাবে। তো এই দুইটা কন্ডিশন আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে যদি কোনো লক্ষ্যবস্তু থেকে আলো প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, তাহলে সেটা এই প্রধান ফোকাস দিয়ে বা ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, তাহলে সে একই পথে আবার প্রতিফলিত হয়ে চলে যাবে। এই দুইটা জিনিস যদি বুঝে থাকো, ইনশাআল্লাহ এই অবতল দর্পণের সমস্ত চিত্র তুমি বুঝতে পারবে। তো অবতল দর্পণে মোট 5 ধরনের চিত্র হয়ে থাকে, বা 5 ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। এই 5 ধরনের প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখব। দেখো, আসলে প্রতিবিম্ব গঠিত হওয়ার কারণ হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান। আমরা লক্ষ্যবস্তুকে যেখানে স্থাপন করব, তার ভিত্তিতে তার প্রতিবিম্বটা গঠিত হবে। যেমন আমরা লক্ষ্যবস্তুকে স্থাপন করতে পারি ফোকাস বিন্দু এবং মেরু বিন্দুর মাঝামাঝি যে কোনো স্থানে। এই একটা জায়গা, এটাকে যদি আমরা 1 নাম্বার দিই, এরপর আমরা লক্ষ্যবস্তুটাকে ফোকাস বিন্দুতে স্থাপন করতে পারি, এটাকে আমরা 2 নম্বর অবস্থান দিতে পারি। এরপর আমরা ফোকাস এবং কেন্দ্র, অর্থাৎ বক্রতার কেন্দ্রের মাঝামাঝি কোনো একটা স্থানে স্থাপন করতে পারি, এটাকে আমি যদি 3 নাম্বার দেই। এরপর বক্রতার কেন্দ্রে আমরা বস্তুটাকে স্থাপন করতে পারি, এটা 4 নাম্বার অবস্থান দিলাম। এবং শেষে কেন্দ্রের বাইরে আমি লক্ষ্যবস্তুটাকে স্থাপন করতে পারি, এটাকে আমি 5 নাম্বার দিতেছি। চাইলে আরো একটা চিত্র আর্ট করা যায়, সেটা হচ্ছে একবারে অসীম থেকে যদি কোনো একটা আলো আসে,
তো তোমাদের এটা না পড়লেও চলবে, এই পর্যন্ত যদি এই 5টা জিনিস ভালোভাবে বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ যে কোনো প্রতিবিম্ব তুমি আর্ট করতে পারবে। তো এই 5টা তাহলে এই যে 1 অর্থাৎ ফোকাস এবং মেরুর মাঝে, 2 ফোকাস বিন্দুতে, 3 ফোকাস এবং কেন্দ্রের মাঝে, 4 কেন্দ্রে বক্রতার কেন্দ্রে, এবং 5 হলো বক্রতার কেন্দ্রের বাইরে। তো এখন আমরা এই প্রতিবিম্বগুলো কিভাবে গঠিত হয় সেটা দেখব। এবারে আমরা প্রথমে দেখব লক্ষ্যবস্তু যদি ফোকাস বিন্দু ও মেরুর মাঝে থাকে। এর আগে আমি চিত্রে 1 নম্বরে যেটা দেখাইছিলাম, অর্থাৎ দেখো ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো যে লক্ষ্যবস্তু যদি ফোকাস বিন্দু, এটা হলো ফোকাস বিন্দু, এবং মেরুর মাঝে থাকে, তাহলে এটা মেরু, এই দুটার মাঝামাঝি যদি থাকে, যে কোনো অবস্থানেই থাকতে পারে, তাহলে প্রতিবিম্বটা কেমন হবে? অথবা আমরা বলতে পারি যে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে থাকলে। অনেক সময় প্রশ্নে এইভাবে বলে, তাহলে আমরা জানি যে ফোকাস দূরত্ব কোনটা, মেরু থেকে বা দর্পণ থেকে ফোকাস বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে এইটা হলো এই পর্যন্ত ফোকাস দূরত্ব, তাহলে এর কমে যদি থাকে তাহলে বলা যাবে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে লক্ষ্যবস্তুটা আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে চিত্রটা আর্ট করব সেটা দেখো। তাহলে একটু আগে বলছিলাম যে প্রত্যেকটা লক্ষ্যবস্তু থেকে আমরা 2টা আলো ফেলবো, একটা হলো প্রধান অক্ষের সমান্তরালে, এই যে এটা প্রধান অক্ষের সমান্তরালে একটা আলো ফেলবো, সরি, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলো ফেলবো, যেটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। যদি একটু স্কেল দিয়ে অ্যাড করার চেষ্টা করি, আমার হাতের, আচ্ছা, এই যে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা ছিল যদি আলোটাকে আমরা কেন্দ্র বরাবর ফেলি, তাহলে এই যে কেন্দ্র বরাবর যদি আমরা লক্ষ্যবস্তুর সাথে ফেলি, তাহলে দেখো যদি কেন্দ্র বরাবর আলোটা ফেলা হয়, সরি, তাহলে কি হবে, সে কেন্দ্র বরাবর গিয়ে আবার একই পথে সে ফিরে আসবে। তাহলে একই পথে সে এদিকে ধরো ফিরে আসছে। এখানে একটা জিনিস চিন্তা করো, আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এই 2টা আলো দুই দিকে আসতেছে এবং আস্তে আস্তে কি হবে, তাদের দূরত্ব আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখতেছি এই 2টা আলো এই দিকে মেলার মতো, মানে একখানে হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে এই অবস্থায় আমরা কি করব, এই 2টা আলোকে পেছনের দিকে বর্ধিত করব, পেছনের দিকে বর্ধিত করব। তাহলে পেছনে বর্ধিত করলে কোনো একটা জায়গায় গিয়ে তারা এরকম মিলিত হবে, যেখানে মিলিত হবে সেখান থেকে আমরা এই প্রধান অক্ষের উপর একটি চিত্র আঁকবো এবং একটি রেখা আঁকবো বা লম্ব আঁকবো বলতে পারো। তাহলে এই চিত্রটা বা এটাই হচ্ছে এর প্রতিবিম্ব। তো এটাকে যদি আমরা এ বি ধরি, তাহলে এখানে এ প্রাইম বি প্রাইম হচ্ছে এ বি এর প্রতিবিম্ব। তো এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন। বিষয়টা আমি আরেকবার বলতেছি, যদি এটা বুঝতে পারো আশা করি বাকি সমস্ত চিত্র তুমি এমনিতেই বুঝতে পারবা। তো আরেকটা বিষয় এখানে মনে রাখো, অবতল দর্পণে, আচ্ছা সেটা পরে বলতেছি আমি, এখানে আমরা লক্ষ্যবস্তুকে রাখছি ফোকাস বিন্দু এবং মেরুর মাঝে। তো লক্ষ্যবস্তু থেকে একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে গিয়ে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে হয়ে আসছে। আরেকটা আলো কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়ে একই পথে চলে আসছে, প্রতিফলিত হয়েছে। তাহলে আমরা যদি এই 2টা আলোকে পেছনের দিকে বর্ধিত করি তাহলে একটা বিন্দুতে তারা মিলিত হয়। বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করি, তাহলে এ প্রাইম এবং বি প্রাইম আমরা পাই। এই এ প্রাইম এবং বি প্রাইম হচ্ছে এ বি এর প্রতিবিম্ব। তো এখন আমরা দেখব এই প্রতিবিম্বের ধরনটা কি রকম। তাহলে এখন দেখব প্রতিবিম্বের ধরন। তো প্রতিবিম্বের ধরনে আমাদের পড়তে হবে 1 নম্বরে অবস্থান, অর্থাৎ আমরা লক্ষ্যবস্তু যেখানে নিয়েছি তার জন্য প্রতিবিম্বটা কোথায় আমরা পেয়েছি। তাহলে দেখো আমরা যখন লক্ষ্যবস্তু এখানে নিয়েছি প্রতিবিম্বটা দর্পণের পিছনে পেয়েছি, দর্পণের পিছনে
এই চিত্রগুলোর মধ্যে অর্থাৎ অবতল দর্পণের প্রতিবিম্বের মধ্যে শুধুমাত্র এই চিত্রটাতেই প্রতিবিম্বটা দর্পণের পিছনে গঠিত হয়, তাছাড়া বাকি সমস্ত প্রতিবিম্ব বলা চলে দর্পণের সামনেই গঠিত হয়। শুধু একটা এক্সপেন্সিভ আছে, আসতেছি সেগুলাতে। তাহলে অবস্থান, তাহলে কি বলবো, এক নম্বরে অবস্থান হবে কি দর্পণের, আচ্ছা আমি চেঞ্জ করি, তাহলে দর্পণের দর্পণের পেছনে পিছনে, যাই হোক। এরপর 2 নম্বরে আমাদের দেখতে হবে দর্পণের প্রকৃতি কেমন। একটা দেখব প্রকৃতি, আরেকটা দেখব আমরা আকৃতি। আচ্ছা, প্রকৃতির মধ্যে আমাদের পড়বে দর্পণের যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে সেটা বাস্তব নাকি অবাস্তব, আরেকটা দেখতে হবে যে সোজা নাকি উল্টা। দেখো, বাস্তব অবাস্তব বোঝা একেবারেই সহজ। সেটা কি, যদি প্রতিবিম্বটা দেখো দর্পণের সামনে গঠিত হয় তাহলে সেটা হবে বাস্তব, যদি দর্পণের পেছনে গঠিত হয় সেটা হবে অবাস্তব। অবশ্যই দেখবা দর্পণের সামনে গঠিত হলে প্রকৃত আলোগুলো মিলিত হবে, আর দর্পণের পেছনে দেখো আমরা কিন্তু জোর করে এই যে ডট ডট দিয়ে জোর করে পিছনে বর্ধিত করে বাড়িয়ে বাড়িয়ে লেখার পর মিলিত হয়েছে, তাহলে এটা কখনোই বাস্তবভাবে হয় নাই। অর্থাৎ সহজভাবে যদি বলতে যাই তাহলে আমরা প্রকৃতিতে লিখব যদি দর্পণের সামনে যেদিকে লক্ষ্যবস্তু রাখছি সেদিকে যদি প্রতিবিম্বটা গঠিত হয় তাহলে সেটা হবে বাস্তব, আর যদি দর্পণের পেছনে অর্থাৎ দর্পণ থেকে যেদিকে লক্ষ্যবস্তু রাখছি তার বিপরীত দিকে প্রতিবিম্ব গঠিত হয় সেটা হবে অবাস্তব। তাহলে এখানে কি হবে, অবশ্যই অবাস্তব হবে, অবাস্তব। এখন সোজা হবে নাকি উল্টা হবে, দেখো আমরা লক্ষ্যবস্তুটা প্রধান অক্ষ থেকে যেদিকে রাখছি যদি উপরের দিকে রাখি এবং প্রতিবিম্বটাও যদি একই দিকে গঠিত হয় তাহলে সেটাকে আমরা বলবো সোজা। কিন্তু যদি আমরা দেখো লক্ষ্যবস্তুটা উপরে রাখি কিন্তু প্রতিবিম্বটা যদি নিচের দিকে গঠিত হইতো তাহলে আমরা সেটাকে বলতে পারতাম উল্টা, অর্থাৎ সেটা এরকম হইতো নিচের দিকে। তো সেরকম চিত্র আমরা সামনে দেখতে পাবো। তাহলে এখানে বুঝতে পারতেছি লক্ষ্যবস্তু যেদিকে প্রতিবিম্বটাও যদি সেদিকেই হয় তাহলে সেটা হবে কি সোজা হবে, সেটা হবে সোজা। এখন আকৃতি, আকৃতি বলতে লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্বটা ছোট হয়েছে নাকি বড় হয়েছে সেটা দেখা লাগবে। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্তেছি লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্বটা বড় হয়েছে, সো আমরা এখানে লিখব, তাহলে বড়কে আমরা এখানে আরেকটা শব্দ ব্যবহার করব সেটা হলো বিবর্ধিত, আর যদি ছোট হয় সেটাকে আমরা লিখব খর্বিত বা খাটো। তাহলে এখানে কি হবে, বড় যেহেতু হয়েছে সুতরাং আমরা লিখব বিবর্ধিত। তাহলে এই তিনটা জিনিস, একটা হলো অবস্থান, আকৃতি, প্রকৃতি, আর একটা হলো আকৃতি, এই তিনটা জিনিস যদি তুমি বুঝতে পারো ইনশাআল্লাহ এখানকার সকল চিত্র তুমি বুঝতে পাবা। তো এই হলো এই চিত্রের প্রতিবিম্বের অবস্থান। আরেকবার বলতেছি কারণ এই সব থেকে এই চিত্রটা এই প্রতিবিম্বটা বেশি পরীক্ষায় আসে এবং দেখবা যে প্রশ্ন আসবে যে অবতল দর্পণের প্রতিবিম্বের মাঝে কোনটি কোন অবস্থানে থাকলে দর্পণে আমরা অবাস্তব প্রতিবিম্ব পাবো। তাহলে আমাদেরকে বলতে হবে ফোকাস এবং মেরুর মাঝে যদি বস্তুকে রাখি তাহলে আমরা অবাস্তব প্রতিবিম্ব পাবো। এবারে আমরা 2 নম্বর চিত্রটা দেখি। 2 নম্বরে আমাদের লক্ষ্যবস্তু ফোকাস বিন্দুতে যদি থাকে তাহলে কি হবে, দেখো এখন যদি ঠিক ফোকাস বিন্দুতে থাকে তাহলে আমাদের আগের নিয়মে আমরা একটা আলো ফোকাস বিন্দুতে যদি থাকে একটা আলো আমরা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত করব। যদি দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আলোটা আপতিত হয় তাহলে আমরা জানি কি হয়, ফোকাস বিন্দু দিয়ে আলোটা প্রতিফলিত হয়ে চলে যায়। তাহলে এই যে ফোকাস বিন্দু দিয়ে চলে গেল, এটা একটা কন্ডিশন। আরেকটা, যদি আলোটা কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে দেখো এই যে লক্ষ্য বস্তুর এই মাথার সাথে আমি এই কেন্দ্র বরাবর আপতিত করব। যদি কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে একই পথে সে চলে যায়।
মানে কেন্দ্র বরাবর আমরা আপতিত করলাম, একই পথে চলে গেল। তাহলে আবার আরেকবার বলতেছি, দেখো, যদি আমরা একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত করি তাহলে সেটা ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে যাবে। আরেকটা আলো যদি আমরা কেন্দ্র বরাবর আপতিত করি তাহলে সেটা একই পথে আবার ফিরে যাবে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই চিত্রটার ক্ষেত্রে একটা সমান্তরাল আমরা রেখা পাচ্ছি, দুটো সমান্তরাল রেখা, অর্থাৎ টাইপ অফ রেল লাইনের যেমন রেখা আমরা পাই সেরকম। তাহলে আমরা বুঝতেছি যে এটা যদি এরকম করে আমরা এদিকে বাড়াই এদিকে বাড়াই তাহলে মেলার চান্স খুব কম। একইভাবে আমরা যদি পেছনের দিকে আবার বর্ধিত করি ডট ডট দিয়ে তাহলেও একটা সমান্তরাল রেখাই পাওয়া যায়। তো তার মানে আমরা স্বাভাবিকভাবে এটাকে মিলাতে পারছি না। সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে এই রেখাটা পেছনের দিকে বাড়ালে কোথাও অসীমে গিয়ে সে মিলিত হতেও পারে। আবার এটা যদি এই দিকে অর্থাৎ দর্পণের দিকে আমরা আস্তে আস্তে বাড়াই তাহলে সেটা হয়তো বা কোথাও গিয়ে অসীমে মিলিত হতে পারে। তাহলে বলো অবস্থান কোথায় হবে? বিম্বের অবস্থান তাহলে ধরলাম এই দিকে কোথাও এসে সে মিলিত হয়েছে। তাহলে এই যে এখান থেকে এই দিকে যে একটা চিত্র আঁকবো, এই যে এটা যদি প্রধান অক্ষ হয় সেখান থেকে একটা চিত্র যদি আঁকি অসীমে, তাহলে এটা হবে তার প্রতিবিম্ব। তাহলে কোথায় পাচ্ছি? অসীমে। একইভাবে এইদিকে যদি আস্তে আস্তে আমরা বর্ধিত করি তাহলে কোথাও অসীমে গিয়ে সে মিলিত হতে পারে। সেখান থেকে যদি আমরা একটা চিত্র আঁকি তাহলে সেটা হবে তার প্রতিবিম্ব। তাহলে অবশ্যই এর অবস্থান হচ্ছে কোথায়? অবস্থান হচ্ছে অসীমে। অবস্থান অসীমে। এরপর এর প্রকৃতি কেমন হবে? প্রকৃতি বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সোজা হবে নাকি উল্টা হবে? এখানে চিন্তা করে দেখো, আমি একটু আগেই বললাম হয়তো এটা এদিকে এসে কোথাও মিলিত হতে পারে, আবার পিছনের দিকে আমরা বাড়াইলে কোথাও মিলিত হতে পারে। তাহলে দুইটা কন্ডিশন আসতেছে। তাহলে যদি আমরা এই দিকে বাড়াই তাহলে দর্পণের দিকে, এইদিকে দর্পণ, তাহলে দর্পণের দিকে অর্থাৎ লক্ষ্যবস্তু যেদিকে রাখছি সেদিকেই প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। তাহলে দেখো তো, প্রতিবিম্বটা যদি দর্পণের দিকে হয় তাহলে বলছিলাম বাস্তব প্রতিবিম্ব। তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা হবে কি? বাস্তব। কিন্তু যদি বাস্তব হয়, এটা যদি তার প্রধান অক্ষ হয় তাহলে নিচের দিকে একটা আমরা প্রতিবিম্ব পাচ্ছি। তাহলে দেখো লক্ষ্যবস্তু উপরে, প্রতিবিম্ব নিচের দিকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? বাস্তব ও উল্টা প্রতিবিম্ব হবে, উল্টা। আবার যদি এই প্রতিবিম্বটা আমরা ধরি যে এই দিকে বাড়াইতে বাড়াইতে কোথাও গিয়ে সে মিলিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখো তো এই দিক দিয়ে সোজা একটা প্রতিবিম্ব পাচ্ছি, সোজা উপরের দিকে, লক্ষ্যবস্তু যেদিকে সেদিকে, তাহলে সোজা। আর যেহেতু দর্পণের পেছনে প্রতিবিম্বটা গঠিত হবে তাহলে সেটাকে আমরা বলতে পারি অবাস্তব এবং সোজা। তাহলে হতে পারে সেটা বাস্তব ও উল্টা, অথবা এটা হতে পারে অবাস্তব ও সোজা। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছো। এরপর আকৃতি। আকৃতি আরো সহজ। দেখো আকৃতি হতে পারে সেটা অসীমে কোথাও গিয়ে মিলিত হবে, অথবা এইদিকে অসীমে কোথাও গিয়ে মিলিত হবে। যেদিকেই হোক সেটার আকৃতি দেখো কতটুকু প্রতিবিম্ব লক্ষ্যবস্তু ছিল, এর প্রতিবিম্বটা কত বড় হতে পারে সেটা আমাদের কোনো ধারণাই নাই। এজন্য এটার আকৃতি আমরা লিখতে পারি যে অত্যন্ত বিবর্ধিত, অর্থাৎ এটা অনেক বড় হতে পারে। কত বড় হতে পারে সেটা আমরা জানি না, তাহলে অবশ্যই বিবর্ধিত হবে। যেহেতু আমরা জানি না কত বড় হবে সেহেতু আমরা লিখতে পারি অত্যন্ত বিবর্ধিত হবে। তো এই ছিল আহ, লক্ষ্যবস্তু যদি ফোকাস বিন্দুতে থাকে তার ক্ষেত্রে চিত্র। এবারে 3 নম্বর অবস্থানের ক্ষেত্রে, অর্থাৎ লক্ষ্যবস্তু যদি ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি কোথাও থাকে তাহলে প্রতিবিম্বটা কেমন হবে? দেখো, তাহলে আমাদের আগের নিয়ম অনুযায়ী আমরা কি করব? প্রথমেই একটা আলোকে আমরা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে ফেলবো। এই যে প্রধান অক্ষের সমান্তরালে যদি ফেলি তাহলে আমাদের নিয়ম অনুযায়ী সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তাহলে এই যে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আরেকটি আলো আমরা যদি কেন্দ্র দিয়ে ফেলি, কেন্দ্র দিয়ে যদি দর্পণে ফেলি তাহলে সেটা কি হবে? কেন্দ্র দিয়ে চলে যাবে। তো দেখো, তাহলে যদি এই দিক দিয়ে ফেলতাম তাহলে এই দিক দিয়ে চলে যেত, এখানে এসে মিলিত হলো। তো এই কাজটা আমরা আরেক ভাবে করতে পারি, সেটা হচ্ছে প্রথমেই আমি তোমাদেরকে দেখাইছিলাম
তিনটা কন্ডিশন হয়। একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে আসে, আবার আরেকটা আমরা করতে পারছিলাম যে যদি ফোকাস দিয়ে ফেলি তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আসবে। এখন সেই কাজটা করব। এবার আমরা যদি এই একটা আলোকে প্রধান ফোকাস দিয়ে ফেলি তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে, দেখো এই প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে এখানে। তো এটাকে যদি একটু বাড়ায় দেয়া হয় তাহলে এই যে এই বিন্দুতে এসে তারা মিলিত হয়। এখন এই বিন্দু থেকে আমরা যদি উপরে একটা লম্ব টানি তাহলে যে লম্বটা আমরা পাই এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতিবিম্ব। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা এখন লক্ষ্যবস্তুটাকে রাখছি কেন্দ্র এবং ফোকাসের মাঝে। তো সেক্ষেত্রে আমাদের একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে আসছে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে ফোকাস দিয়ে আসছে। আরেকটা আলো ফোকাস দিয়ে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে আসছে। তো সেক্ষেত্রে দুইটা আলো যেখানে মিলিত হয়েছে সেখানে আমরা একটা রেখা টানছি, এটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বের ধরনটা কেমন হবে? তাহলে দেখো প্রতিবিম্বের ধরনে আমরা অবস্থানটা কোথায়, অবস্থান কোথায় দেখো, অবস্থানটা কেন্দ্র থেকে বাইরে কিনা। আমরা লক্ষ্যবস্তু রাখছিলাম কেন্দ্র এবং ফোকাসের মাঝে, তাহলে আমরা প্রতিবিম্বটা পাবো কেন্দ্রের বাইরে। তাহলে বলতে পারি যে বক্রতার কেন্দ্রের বাইরে। এরপর আকৃতি, আচ্ছা প্রকৃতি, প্রকৃতি বাস্তব হবে নাকি অবাস্তব হবে? এটা সহজ, যদি লক্ষ্যবস্তু অর্থাৎ দর্পণের সামনে হয় তাহলে বাস্তব, যদি পিছনে হয় অবাস্তব। যেহেতু সামনে হয়েছে সুতরাং এটা কি হবে? বাস্তব। এখন সোজা নাকি উল্টা? দেখো লক্ষ্যবস্তু উপরের দিকে, প্রতিবিম্ব নিচের দিকে, তাহলে অবশ্যই উল্টা, বাস্তব ও উল্টা। এখন আকৃতি কেমন হবে, অর্থাৎ খর্বিত হবে নাকি বিবর্ধিত হবে? তাহলে দেখো আমাদের লক্ষ্যবস্তু ছিল কতটুকু আর প্রতিবিম্বটা কত বড়, তাহলে সুতরাং আমরা বুঝতেই পারতেছি কি হবে, বিবর্ধিত হবে, বিবর্ধিত। তো আশা করি এই চিত্রটা সবাই বুঝতে পারছো। এখন আমরা 4 নাম্বার অবস্থানের ক্ষেত্রে প্রতিবিম্বটা দেখব কেমন হয়। প্রথমেই 4 নাম্বার অবস্থান অর্থাৎ লক্ষ্যবস্তুকে যদি আমরা বক্রতার কেন্দ্রে স্থাপন করি তাহলে প্রথমেই একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হবে। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে, দুঃখিত, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে আমরা জানি ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে, এই যে ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। আরেকটা আলো আমরা যদি ফোকাস বিন্দু দিয়ে আপতিত করি, ফোকাস বিন্দু দিয়ে আপতিত হলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। প্রধান, একটু কেয়ারফুলি থাকতে হবে যাতে এখানে কেন্দ্র ফোকাস অর্থাৎ দর্পণ থেকে কেন্দ্রের ঠিক মাঝামাঝি যেন ফোকাস বিন্দুটা থাকে। যদি এটা না হয় তাহলে তোমার চিত্রটা ভুল হওয়ার চান্স বেশি আছে। আমারটাও একটু কম বেশি হয়েছে, যাই হোক এখানে মূল থিমটা আমি বলতেছি। তো এখান থেকে যদি আমরা নিচের দিকে চিত্রটা আঁকি তাহলে যে প্রতিবিম্বটা পাবো সেটাই হচ্ছে এই লক্ষ্যবস্তুর জন্য আমাদের প্রতিবিম্ব। তো প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কেমন হবে? এখানে দেখতে পাচ্তেছো লক্ষ্যবস্তু রাখছিলাম কেন্দ্রে, প্রতিবিম্বটাও গঠিত হয়েছে কোথায়? কেন্দ্রে। তাহলে যদি বলা হয় যে প্রতিবিম্বের অবস্থান কোথায়, তাহলে অবশ্যই প্রতিবিম্বের অবস্থান হবে কি? বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে। আকৃতি কেমন হবে? তো আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো এখানে উপরে লক্ষ্যবস্তুর আকৃতি যেমন ছিল, সরি আমরা প্রকৃতি দেখি আগে, প্রকৃতিটা প্রথমে বাস্তব হবে নাকি অবাস্তব হবে? যেহেতু দর্পণের সামনেই প্রতিবিম্বটা গঠিত হয়েছে সুতরাং আকৃতি হবে বাস্তব। ও যেহেতু লক্ষ্যবস্তু যেদিকে ছিল তার নিচের দিকে অর্থাৎ উল্টা দিকে প্রতিবিম্বটা গঠিত হয়েছে সুতরাং প্রতিবিম্বটা হবে উল্টা। এখন আকৃতি কেমন হবে? দেখো লক্ষ্যবস্তু যতটুকু প্রতিবিম্বটাও ঠিক ততটুকুই গঠিত হবে,
হয়তো আমার এখানে আর্ট করতে একটু কম বেশি হতে পারে, কিন্তু আসলে কি হবে, আকৃতিটা হবে লক্ষ্য বস্তুর সমান দৈর্ঘ্যের। অর্থাৎ এখানে খর্বিত হবে না, বিবর্ধিত হবে না, অর্থাৎ সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এটা হলো আমাদের আলো। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। প্রথমে একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে ফেলবো, ফোকাস দিয়ে যাবে, আর একটা আলো ফোকাস দিয়ে ফেলবো, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তো এই দুইটা বিন্দু ঠিক কেন্দ্রের নিচেই এখানেই মিলিত হবে এবং দেখা যাবে এই দিকের অবস্থান এদিকের অবস্থান সেম, এদিকটার দৈর্ঘ্য হবে সেম। তো সুতরাং হবে বক্রতার কেন্দ্রে প্রতিবিম্বের অবস্থান, এবং প্রতিবিম্বটা যেহেতু দর্পণের সামনে গঠিত হয়েছে সুতরাং বাস্তব হবে, এবং যেহেতু প্রতিবিম্বটা লক্ষ্যবস্তুর উল্টা দিকে গঠিত হয়েছে সুতরাং হবে উল্টা, এবং লক্ষ্যবস্তুর সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হবে। এখন আমরা দেখব লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে, অর্থাৎ এটা আমাদের লাস্ট 5 নাম্বার কন্ডিশন। তো এক্ষেত্রে ঠিক আগের মতোই আমরা একটি আলো প্রধান অক্ষের সমান্তরালে ফেলব, তাহলে সেটি প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে, এবং আরেকটি আলো আমরা প্রধান ফোকাস দিয়ে ফেলবো, অর্থাৎ ফোকাস বিন্দু দিয়ে ফেলবো। ফোকাস বিন্দু দিয়ে যদি আমরা আলোটাকে ফেলি তাহলে আমাদের নিয়ম অনুসারে সেটি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। দেখো, ওকে, তাহলে একটি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস বিন্দু দিয়ে আসলো, আরেকটি ফোকাস বিন্দু দিয়ে গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে আসলো। এই যে আমরা দুটা বিন্দুর মিলিত স্থান পেয়েছি, সেখান থেকে যদি আমরা একটা রেখা টানি তাহলে এটি হবে আমাদের প্রতিবিম্ব। অনেক সহজ একটা চিত্র এখানে। এখন প্রতিবিম্বের বৈশিষ্ট্যে আসি, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? দেখো, প্রতিবিম্বের অবস্থানটা কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝিতে আসছে। তাহলে এখানে আমরা লিখবো যে প্রতিবিম্বের অবস্থান বক্রতার কেন্দ্র ও ফোকাস বিন্দুর ফোকাস বিন্দুর মাঝামাঝি। এরপর প্রকৃতি, তাহলে প্রকৃতি কেমন হবে? 2 নম্বর প্রকৃতি। দেখো, প্রকৃতি এটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে? যেহেতু দর্পণের সামনের দিকে প্রতিবিম্বটা গঠিত হয়েছে সুতরাং এটি হবে কি বাস্তব, ও যেহেতু লক্ষ্যবস্তু যেদিকে প্রতিবিম্ব তার বিপরীত দিকে উল্টা দিকে সুতরাং এটি হবে উল্টা। আরেকটি হচ্ছে এর আকৃতি কেমন হবে? আকৃতি, তাহলে আমরা দেখতে পাচ্তেছি লক্ষ্যবস্তু যতটুকু ছিল প্রতিবিম্বটা তার থেকে ছোট হয়েছে। যদি ছোট হয় তাহলে আমরা সেটাকে কি বলবো? খর্বিত বলবো। এটা হবে খর্বিত প্রতিবিম্ব। এই ছিল আমাদের অবতল দর্পণের প্রতিবিম্ব। তাহলে এই 5 ধরনের প্রতিবিম্ব যদি আমরা আয়ত্ত করতে পারি ইনশাআল্লাহ যে কোনো চিত্র, যে কোনো প্রতিবিম্ব আমরা সহজেই করতে পারবো। আমাদের 1 নম্বর টপিক অর্থাৎ অবতল দর্পণে প্রতিবিম্বের যে কন্ডিশনগুলো সেগুলো আমরা পড়ে ফেলছি। এবারে আমরা দেখব গাণিতিক সমীকরণ, অর্থাৎ অবতল দর্পণের বেলায়, অবতল দর্পণ না, যে কোনো দর্পণের বেলায় আমরা উত্তল বা অবতল যেটাই হোক সেক্ষেত্রে আমাদের একটা গাণিতিক সমীকরণ আছে, আমরা সেটা দেখব। তো এখানে গাণিতিক সমীকরণটা আগে আমি লিখতেছি, দেখো সেটা হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f। এটা হচ্ছে আমাদের গাণিতিক সমীকরণ। এখানে আমাদের মনে রাখতে হবে ইউ কি, ভি কি, এফ কি। এখানে ইউ হচ্ছে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর
দূরত্ব। এরপর ভি হচ্ছে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, এবং এফ হচ্ছে ফোকাস দূরত্ব। তো ফোকাস দূরত্ব সম্পর্কে আমরা আগে থেকেই ভালো করে পড়ে আসছি, তারপরে আমি বিষয়টা বলতেছি। ধরো আমরা কোনো একটা বস্তুকে এখানে রাখছি, তো ধরলাম এই বস্তুটা দর্পণ থেকে 10 মিটার দূরে অবস্থিত, 10 মিটার দূরে অবস্থিত। তাহলে এই 10 মিটার দূরের এই বস্তুটা তাহলে আমরা বলতে পারি দর্পণ এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে 10 মিটার, যেটা হচ্ছে ইউ এর মান। এখন এরপর আমরা যখন এখান থেকে একটা প্রতিবিম্ব অঙ্কন করব, আমরা জানি যদি কেন্দ্র এবং ফোকাসের মাঝে থাকে তাহলে একটি আলো, আমি একটু আর্ট করার চেষ্টা করি, একটি আলো প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে প্রধান ফোকাস দিয়ে আসবে, আরেকটি আলো প্রধান ফোকাস দিয়ে গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তাহলে যে প্রতিবিম্বটা আমরা পাবো, দেখো দর্পণ থেকে এই যে প্রতিবিম্বের যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে ভি, এবং এফ কি ফোকাস দূরত্ব। তাহলে এই যে ফোকাস বিন্দু থেকে দর্পণের বা মেরুর যে দূরত্ব, সেটা হলো আমাদের ছোট এফ, অর্থাৎ ফোকাস দূরত্ব। এখানে আরেকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখন প্রথমে দর্পণ পড়েছিলাম সেখানে দেখেছিলাম এই দর্পণটা কোনো একটা গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র সেটাই মূলত হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। তাহলে এই কেন্দ্র থেকে এই দর্পণের যে দূরত্ব, এটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারতেছি না। এজন্য এই কেন্দ্র থেকে দর্পণের যে দূরত্ব, এটাকে আমাদের বলা হয় কি, বক্রতার ব্যাসার্ধ। যাই হোক, আমি লিখতেছি না, বক্রতার ব্যাসার্ধ। এগুলো পড়ানো হয়েছিল গত ক্লাসে, তোমরা দেখে আসবো ওই ক্লাসটা। তাহলে বক্রতার ব্যাসার্ধের ঠিক অর্ধেক অর্থাৎ মধ্যবিন্দুতে আমরা ফোকাস বিন্দু আঁকছিলাম। তাহলে আমরা বলতে পারি যে ফোকাস বিন্দুটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। সুতরাং এখানে আরেকটা ইকুয়েশন আমরা চাইলেই লিখতে পারি, এটা একটা। আরেকটা লিখতে পারি যে বক্রতার ব্যাসার্ধকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে এই এফ হবে অর্থাৎ ফোকাস দূরত্ব হবে আর এর অর্ধেক, অর্থাৎ r/2। এই দুইটা ইকুয়েশন যদি আমাদের মনে থাকে তাহলে আমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো ম্যাথগুলো আজকে আমি সলভ করাচ্ছি না, আগামী ক্লাসে আমি সৃজনশীল নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের, সেখানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এবারে আমরা দেখব বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। তো এই ম্যাগনিফিকেশন থেকে বিবর্ধনকে প্রকাশ করা হয় এম দ্বারা। এখানে আমাদের এম এর একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে এল ড্যাশ ভাগ হলো এল। এখানে এল ড্যাশ বা এল প্রাইমটা কি, এখানে এল প্রাইম হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য, এবং এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। আমরা একটু আগে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা দেখেছি, তাহলে সেখানে লক্ষ্যবস্তু আমাদের একটা ছিল এবং প্রতিবিম্ব দেখা গেল হয়তো বা বড় হয়েছে অথবা ছোট হয়েছে, মানে খর্বিত অথবা বিবর্ধিত হয়েছে। তাহলে এটা কতটুকু খর্বিত বা কতটুকু বিবর্ধিত হয়েছে, সেটাই হচ্ছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। তো যেমন আমরা একটা ভাবতে পারি যে এখানে একটা যদি লক্ষ্যবস্তু রাখি, সেখান থেকে একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে আসলো, আর একটা ফোকাস দিয়ে গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে আসলো। তাহলে আমরা একটা বিবর্ধন পাইলাম বা একটা প্রতিবিম্ব পাইলাম। ধরলাম আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার এবং প্রতিবিম্ব যেটা গঠিত হয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে একটু আগে বললাম এল প্রাইম হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাহলে এটা প্রতিবিম্ব, এটা হলো এল প্রাইম, এটা হচ্ছে লক্ষ্যবস্তু, এটা হচ্ছে এল। তাহলে বিবর্ধন আমরা সহজেই বের করতে পারি। দেখো, তাহলে এম সমান যদি এল প্রাইম ভাগ এল হয় তাহলে মান বসাও। এল প্রাইমের মান হচ্ছে 10, এল এর মান হচ্ছে 5। যদি কাটো তাহলে 5×2 = 10 অর্থাৎ 2। সুতরাং এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের বিবর্ধন হচ্ছে 2। তো এভাবে আমরা বিবর্ধনগুলো বের করতে পারি। বিবর্ধন অনেক সহজ একটা টপিক, তো এটা নিয়ে তেমন ম্যাথ আসে না, তবে আমরা যে প্রতিবিম্বগুলো আর্ট করছিলাম
সেখান থেকে সব থেকে বেশি ম্যাথ আসে। তোমরা সেই টপিকটা ভালো করে শেষ করার চেষ্টা করবা। এবারে আমরা দেখব অবতল এবারে আমরা দেখব দর্পণ বা আয়নার ব্যবহার। তো আমরা একটু আগেই পড়ছি দর্পণ 3 ধরনের হয়ে থাকে, সমতল দর্পণ, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। তো প্রত্যেকটা দর্পণের আলাদা আলাদা ব্যবহার আছে। প্রথমেই দেখো সমতল দর্পণের ব্যবহার। আমরা প্রথমত জানি সমতল দর্পণকে আমরা বাসাবাড়িতে মানে আমাদের চেহারা দেখা বা এই ধরনের কাজে ব্যবহার করে থাকি। এছাড়াও এর একটা বড় ব্যবহার হচ্ছে পাহাড়ি রাস্তার বাঁকে। পাহাড়ি রাস্তার বাঁকে কিভাবে ব্যবহার করা হয় দেখো, মনে করো এখানে একটা পাহাড়ি রাস্তা আছে, এইদিকে অনেক বড় উঁচু উঁচু পাহাড়, এরকম একটা বাঁক, রাস্তার বাঁক এখানে। তো এই বাঁকে এমন একটা কন্ডিশন যে এই দিক থেকে ওই দিকে কোন গাড়ি আসতেছে বা আছে কিনা সেটা বোঝা যাবে না, এবং পাশেই একটা বিশাল খাদ আছে, যে খাদে যদি কেউ একবার পড়ে যায় তাহলে সে আর বাঁচতে পারবে না, এটাই সম্ভাবনা বেশি। এক্ষেত্রে করা হয় কি, যাতে এইখানকার ব্যক্তি এই দিকে কি আছে সেটা দেখতে পারে, এজন্য এই দিকে একটা দর্পণ বা আয়না বসানো থাকে, যেখানে এই দিক থেকে আলো এসে এই দিকে পড়ে, অর্থাৎ এখানে কি আছে সে এখান থেকে দেখতে পারে। একইভাবে এই দিকের ব্যক্তি যেন এখানে কি আছে সেটা দেখতে পারে, এজন্য এই জায়গায় আরেকটা দর্পণ বসানো থাকে, যাতে এই ব্যক্তিটা এনাকে দেখতে পারে। যার ফলে কি হয়, এখানে দুর্ঘটনা হওয়ার চান্স কম থাকে বা না হওয়ারই চান্স বেশি। তাহলে একটা আমরা ব্যবহার মনে রাখবো, সমতল দর্পণের ব্যবহার পাহাড়ি রাস্তার বাঁকে, এবং মনে রাখবা এই দর্পণগুলো 45 ডিগ্রি কোণে বসানো থাকে। এরপর উত্তল দর্পণের ব্যবহার গাড়ির সাইড রেয়ার ভিউ মিরর, অর্থাৎ আমি এখানে লিখে রাখছি এটা হলো লুকিং গ্লাস। আমরা মোটর সাইকেল বা কার বা এই ধরনের গাড়িগুলোতে দেখবা সাইডে দুইটা গ্লাসের মতো লাগানো থাকে, এবং দেখবা যে বেশিরভাগ এটা এরকম উত্তল থাকে, অর্থাৎ এদিকে উঁচা থাকে, দেখা যাবে সেখানে আমাদের চিত্রটা ছোট ছোট দেখা যায়। যাই হোক, উত্তল দর্পণের ব্যবহার এই একটা, এবং অবতল দর্পণের ব্যবহারটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে বারবার এমসিকিউতে প্রশ্ন আসে। প্রথম ব্যবহার হচ্ছে টেলিস্কোপে, অর্থাৎ টেলিস্কোপের কাজ আমরা জানি অনেক দূরের বস্তুকে যেটা আমরা আমরা খালি চোখে দেখতে পারি না সেটা কাছে নিয়ে এসে দেখা। এছাড়া টেলিস্কোপ যত বড় হবে বস্তুটাকে তত স্পষ্ট এবং তত বড় দেখাবে। এখানে মনে রাখতে হবে টেলিস্কোপের কাজ শুধুমাত্র বস্তুটাকে বড় করে দেখানো এমনটা না, টেলিস্কোপের কাজ হচ্ছে অল্প আলোতে যাতে বস্তুটাকে স্পষ্ট দেখা যায় এটা। তাহলে যত বড় টেলিস্কোপ হবে বস্তুটাকে তত স্পষ্ট দেখা যাবে এবং বড় দেখা যাবে। এরপর জাহাজের সার্চ লাইটে বা লঞ্চের সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এরপর দন্ত চিকিৎসায়, অর্থাৎ যারা দাঁতের ডাক্তার, দাঁতের যে কোনো রোগ নির্ণয়ে তারা দেখবা একটা আয়না বা কোনো কিছু ওই টাইপের একটা মুখের ভিতর ঢোকায় দেয়, তো এটা হচ্ছে অবতল দর্পণের তৈরি। আর একটা হচ্ছে টর্চ লাইটে। তো টর্চ লাইটের আমি এখানে ব্র্যাকেটে পারা লিখে রাখছি কেন, হয়তোবা তোমরা অনেকেই পারা নামটা শুনে থাকবা, দেখবা যে টর্চ লাইটের যেখানে ছোট লাইটটা বা ওই বাল্বটা বসানো থাকে তার চারপাশে একটা উজ্জ্বল একটা জিনিস দেখা যায়, সেটাই হচ্ছে দর্পণ, এবং সেটা হচ্ছে অবতল দর্পণ, এবং এই দর্পণের ফোকাস বিন্দুতে এই টর্চ লাইটটা বসানো থাকে, অর্থাৎ বাল্বটা বসানো থাকে। তো এই ছিল আমাদের আয়না বা দর্পণের ব্যবহার। আমি এখানে চেষ্টা করছি সবগুলো একসাথে লিখে দেওয়ার, যাতে তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হয়। তো তোমরা এটা নোট করে রাখবা। সেই সাথে আজকের এই ক্লাসটা এ পর্যন্ত। আমি চেষ্টা করছি এখানকার যতগুলো টপিক আছে সবগুলো একত্রে শেষ করার। 2টা ক্লাস তুমি যদি ভালো করে দেখে থাকো, ইনশাল্লাহ এই অধ্যায়ের সকল সমস্যা তোমার সমাধান হবে। সেই সাথে সামনের ক্লাসে আমি সৃজনশীল নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই দেখতে থাকো। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।